জুলাই শহীদ দিবসে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একসাথে কাজ করবে সরকার ও বিরোধী দল। রংপুরে মুক্তিযুদ্ধ মন্ত্রী। আমরা সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। চট্টগ্রাম সহ 5 জেলায় বন্যার পানি নামার পর ঘুরে দাঁড়ানোই লড়াই ক্ষতিগ্রস্তদের। মানিকগঞ্জে কয়েকদিনের বৃষ্টিতে তলিয়েছে বিস্তীর্ণ এলাকার মরিচ ক্ষেত। কমপক্ষে 1.5 লক্ষ টাকা করতাম। এই বৃষ্টির কারণে মনে করলেন সবই তলায় গেছে, নষ্ট হওয়ার কারণে তুললে ফুল টুল মরিছে কিনা তুলতেছি। সেতুর অভাবে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে সিলেটের শরীফগঞ্জ ইউনিয়নবাসী। গোলাপগঞ্জ উপজেলা সদরে যাতায়াতের নৌকায় একমাত্র ভরসা। ইমার্জেন্সি লইয়া যাইতে আপনি হসপিটালে পারানা যাইতে লইয়া কত রুগী ওভারে ওভার থেকে আইতে ওভারে মারা যায়। চেষ্টা করলে দুইটা থানার একটা সুবিধা হয়, একদিকে আপনার ফেঞ্চুগঞ্জ থানা, অন্যদিকে গোলাপগঞ্জ থানা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পূরবী, আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। সরকারি দল ও বিরোধী দল মিলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। জুলাই শহীদ দিবসে সকালে রংপুর নগরীর 36 জুলাই চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী। পরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জুলাই চেতনার মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণ করা হবে। বিরোধী দল জুলাই সনদ নিয়ে যে বক্তব্য দিচ্ছে তা রাজনৈতিক বক্তব্য বলেও মন্তব্য করেন আহমেদ আজম খান। বলেন, তাদের সাথে নিয়েই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। পরে মন্ত্রী শহীদ আবু সাইদ চত্বরে প্রস্তাবিত মনুমেন্টের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অংশ নেন বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায়। আমরা সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এদিকে সকালে কক্সবাজারে পেকুয়ার শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, যারা জুলাইয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে বাংলার মাটিতে তাদের আসতে দেয়া হবে না। দেশের বাইরে থেকে যতই হুঙ্কার দিক, জনগণ তাদের জন্য ফাঁসির দড়ি নিয়ে অপেক্ষায় আছে। এছাড়া তিনি বলেন, দেশ যতদিন থাকবে জুলাইয়ের মুক্তির প্রেরণা বারবার ফিরে আসবে। জুলাই অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের আবু সাইদের আত্মত্যাগ। দুহাত প্রসারিত করে গলির সামনে দাঁড়িয়ে থাকার সেই ফুটেজ আলোড়ন অন্তরে বিশ্বজুড়ে। সাইদের মৃত্যুর পর মরদেহ ছিনিয়ে নেয়া, রাতের আধারে তাড়াহুড়া করে দাফনের চেষ্টাও করা হয়। ডেথ সার্টিফিকেটেও ছিল নানা অসঙ্গতি। কিভাবে 16 জুলাই ঘটনার প্রেক্ষাপট একের পর এক মোড় নিচ্ছিল তা জানার চেষ্টা করেছেন সহকর্মী সরকার মাঝার মান্নান। ছবি তুলেছেন আলমগীর হোসেন। এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে চর থাপ্পড় মারছে। 24-11 জুলাই গণমাধ্যমে নিজেই ছাত্রলীগের হামলার কথা জানিয়েছিলেন শহীদ আবু সাইদ। একই বর্ণনা দিলেন সেদিন তার সাথে থাকা সমন্বয়ক শামসুর রহমান সুমন। আবু সাইদ ভাই সন্ত্রাসী, পুলিশ প্রশাসন এবং সকলের কাছে চক্ষুশূল হয়েছিলেন এবং মনে করা হয়েছিল যে শহীদ আবু সাইদকে যদি দমানো যায় তাহলে রংপুরের আন্দোলনকে দমানো যাবে। 16 জুলাই সকাল থেকেই উত্তাল হতে থাকে রংপুর মহানগরী। জেলা স্কুল থেকে 12:30টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটের দিকে রওনা হয়। ক্যাপ্টেন ব্যাকোলজি মোড়ে তাতে বাধা দিয়ে লাঠিচার্জ করে পুলিশ। আমরা যখন সামনের দিকে আগাতে যাই, আমাদের সামনে 2টা সারিকে তারা আক্রমণ করে। সেই সময় একজন পুলিশ এসে আমার গেঞ্জি ধরে আমাকে রিকশার সাথে একটা ধাক্কা দেয়। বাধা পেরিয়ে লালবাগে পৌঁছালে মিছিলে যোগ দেয় আবু সাইদ সহ অন্যান্যরা। 1 নং গেটের সামনে দিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় আবু সাইদকে বেধড়ক পেটায় পুলিশ।
হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে 5 জন পুলিশ একসাথে দৌড়ে এসে আবু সাইদকে দেখি ঠিক এখানে তার ঠিক মাথায় লাঠি দিয়ে আঘাত করে। আবু সাইদ ওখানে থাকা অবস্থায় ওকে মারতে মারতে এখানে আনে। এখানে ও প্রায় হাতে একটা লাঠি ছিল, লাঠি থাকা অবস্থায় হাতে এরকম করে, কিন্তু তারপরও 4-5 জন পুলিশ ওকে একদম বেধড়ক মারে। এক পর্যায়ে সড়ক বিভাজকের ওপার থেকে নির্বিচারে গুলি ছুটতে থাকে পুলিশ। তখন সেখানেই দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যায় সাইদ। তাকে লক্ষ্য করে আবারও চলে গুলি। আবু সাইদকে গুলিটা লাগছে, তারপর পরে আমি আবার পুলিশের দিকে গুলিটা ক্যামেরা আমার ফোকাস করি। আহত সাইদকে রংপুর মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যায় সহপাঠীরা। বিকেল 3টা 5 মিনিটে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আবু সাইদের ওই মাথার ওই জায়গার কাপড়, সাদা কাপড়টা সরিয়ে দেখালো, আমিও দেখলাম যে আসলে সে মৃত্যুবরণ করেছে। তার ক্ষতবিক্ষত লাশটা আমি দেখতে পাই। ডিটেলস আমি খাতায় তুলে একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করে তখন আমরা রোগীর সেই আবু সাইদের পরিবারের কাছে সেটা হস্তান্তর করি। স্ট্রেচারে করে মরদেহ ক্যাম্পাসে নেয়ার সময় তা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী। 3 দফায় ব্যর্থ হলেও ব্যাকোলজি মোড়ে শেষমেশ মরদেহ ছিনিয়ে নেয় পুলিশ। স্ট্রেচারটা আমি হালকা করে একটু টান দিতেই ওরা সবাই পিছন থেকে ধাক্কা দেয় এবং আমরা সাথে সাথে ইমার্জেন্সি থেকে বের হয়ে আমরা সামনে দাঁড়াই। আমাদের ক্যাম্পাসে নিয়ে যাবো, যে এখানে সে শহীদ হয়েছে, কিন্তু তারা কোনোভাবেই সেই লাশটাকে আমাদেরকে নিয়ে যাইতে দিচ্ছিল না। যখন ওরা লাশ নিয়ে যায়, আমি আর কোনো কিছু না পেয়ে আমি পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েছিলাম। সেই রাতেই মরদেহ সাইদের গ্রামের বাড়ি নিয়ে তাড়াহুড়ো করে দাফনের চেষ্টা চালায় আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ। যারা মরদেহর গোসল করান তারাও দেখেন গুলিতে ঝাঁঝরা হয়েছিল সাইদের শরীর। ওই সময় তারা আসলে ভয় ভীতি দেখাতে শুরু করছে যে আসলে লাশটা এখনই দাফন করতে হবে। কখনো পথে আটকে রাখা, কখনো রাতেই মরদেহ দাফন করতে চাওয়া, কিংবা এই সব কিছুই আসলে একটা অসাধু অভিপ্রায় থেকেই তারা চেষ্টাটা করেছে। হেড ইনজুরি লেসারেশন আছে, তবে মাল্টিপল প্লেট শরীরের বিভিন্ন অংশে ঢুকে তার ইন্টারনাল হেমোরেজ হয়েছে এবং স্ট্রাকচার ড্যামেজ করেছে, যার কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন শহীদ আবু সাইদ। বৈষম্যবিহীন মানবিক সাম্য এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য 24 জুলাই আগস্ট অভ্যুত্থানে বিরচিতভাবে দুহাত উঁচিয়ে গুলিবরণকারী আইকনিক বিপ্লবী শহীদ আবু সাইদ। তার কবরের দেয়ালে লেখা, ভয় পেলেই তুমি শেষ, রুখে দাঁড়ালেই বাংলাদেশ। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, বাবনপুর, পীরগঞ্জ, রংপুর। চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লবণ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে 10 জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইর রিফাত। রিফাত, এই লবণ ফ্যাক্টরিতে যে আগুন, এর সূত্রপাত কোথা থেকে? ফায়ার সার্ভিসের কর্মীরা কি বলছেন এবং আহতদের বর্তমান অবস্থা কি? পুরবী, আগুনের সূত্রপাত আসলে ঠিক বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে হয়েছে, আমরা 2 ধরনের তথ্য পাচ্ছি এখন পর্যন্ত। যেহেতু বোয়ালখালীর পৌরসভার ফুলতলা এলাকায় আসলে এই কনফিডেন্স লবণের কারখানায় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সকাল 9টার কিছু সময় পর। আমরা যারা আহত আছেন অর্থাৎ দগ্ধ যারা হয়েছেন তাদের আত্মীয় স্বজনের বরাত দিয়ে যতটুকু জানতে পেরেছি, এই মুহূর্তে প্লাস্টিক অ্যান্ড বার্ন সার্জারি ইউনিটে আসলে 10 জনকে রাখা হয়েছে এবং 10 জন থেকে আসলে 8 জনের অবস্থা বেশ আশঙ্কাজনক আমরা জানতে পেরেছি। আপনার তো একজন স্বজন আছে, আপনি বলছিলেন তারা আসলে কি কাজ করতে গিয়েছিল একটু জানাবেন, এখন কি বলেছে ডাক্তার, একটু বিস্তারিত। ওনারা ফ্যাক্টরিতে একটা কনফিডেন্স ফ্যাক্টরি শুনছি, যতটুকু জানি আমার চাচা উনি পেশেন্ট, ওনারা গুমদন্ডি পুরতলাতে একটা লবণের একটা ট্রান্সফার জেনারেটর স্থাপন করার কথা ছিল। আজকে 4-5 দিন ধরে উনি রেগুলার ওখানে কাজ করতেছে, প্রতিদিনের ন্যায় মতো সকাল আজকে কাজে গেছে। এখন আজকে কাজে যাওয়ার পর সকালে শুনলাম 10:30-11টার দিকে আমাদের কাছে একটা মোবাইল আসে, ওখানে নাকি একটা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, গ্যাস সিলিন্ডার। মানে জেনারেটর প্রতিস্থাপন করার সময় নাকি ওই যেহেতু একটা বদ্ধ করছিল, বদ্ধ করে তখন ওইটা সিলিন্ডার নাকি লিক ছিল। যখন ওনারাটাকে জেনারেটর স্টার্ট করছিল, ওখানে 10 জন ছিল, 10 জন মারাত্মকভাবে মোটামুটি কি হয়েছে এই দগ্ধ হয়েছে। দগ্ধ 2 জনের মোটামুটি আছে, বাকি 8 জন যেগুলো আশঙ্কা এদেরকে নাকি এখানে মেডিকেল আনা হয়েছে। ধন্যবাদ রিফাত, আপনাকে বিস্তারিত জানছিলাম আপনার থেকে। নতুন করে ভারী বৃষ্টি না হওয়ায় চট্টগ্রাম পার্বত্য জেলা ও কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ায় প্রায় সব ইউনিয়ন থেকে পানি নেমে গেছে, তবে আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরে ক্ষয়ক্ষতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন বাসিন্দারা। এছাড়া চরতি, আমিলাইশ,
কাঞ্চনা নলুয়া উপজেলার প্রায় সব ইউনিয়নের আঞ্চলিক সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ বেড়েছে মানুষের। একই চিত্র পাশের উপজেলা বাঁশখালীতেও। পানি নেমে গেলেও বাড়িঘর, ফসলি জমি ও সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বান্দরবানেও বেশিরভাগ নিম্নাঞ্চল থেকে নেমে গেছে পানি। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁশখালী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কক্সবাজারেও নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে, তবে এখনও পানি নামেনি ফসলি জমি থেকে। রাঙ্গামাটির বেশিরভাগ এলাকা থেকে পানি নামলেও নিচু এলাকা এখনও জলাবদ্ধ। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। খানা পিনা যে হস্তবিষ্ট করে খাওয়া নেই থাকি হাতারিয়া যেমন ওর মধ্যে পানি আছে ধান সারি খেতে বেশি গিয়ে টাইম মধ্যে বাজার সাজার করে নেওয়ারি করতে পারি নেওয়ারি ইনকাম নাই পানি এখন আছে উড়ান এখন পানি। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মানিকগঞ্জের বিস্তীর্ণ মরিচ ক্ষেত। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় মরিচ সরবরাহকারী এই জেলার উৎপাদন ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন হাজারো কৃষক। এরই মধ্যে বাজারে মরিচের দাম বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। শিবলয়ের কৃষক ঝন্টু মিয়া চলতি মৌসুমে 4 বিঘা জমিতে মরিচের চাষ করেছিলেন। পেঁয়াজ আর রসুনে লোকসানের ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন ছিল মরিচকে ঘিরে, কিন্তু গেল কয়েকদিনে টানা বৃষ্টিতে তার সেই ক্ষেত এখন পানির নিচে। গাছ বাঁচানোর আর উপায় নেই, তাই লোকজন নিয়ে সময়ের আগেই অপরিপক্ক মরিচ তুলছেন তিনি। অন্য অন্য ফসলের দাম নাই, আমরা এমনি ক্ষতিগ্রস্ত, তাহলে এখন আমরা কেমনি কি করে তুলব? এই মরিচ 4-5 বিঘা মরিচ থেকে মনে করেন আপনি কমপক্ষে 1.5-2 লক্ষ টাকা বেচা করতাম, এখন তো আর মনে করেন সব শেষ হয়ে গেল। ঝন্টুর মতো একই অবস্থা শিবালয় ও হরিরামপুর উপজেলা সহ জেলার বহু কৃষকের। মরিচ ক্ষেত নয়, যেন তাদের স্বপ্ন ভেসে গেছে বৃষ্টির পানিতে। হঠাৎ এমন ক্ষতিতে চরম অনিশ্চয়তায় চাষিরা। এই মুহূর্তে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জুনি কালসা এলাকার একটি মরিচ ক্ষেতে দাঁড়িয়ে রয়েছি। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে আমরা যে চিত্রটি দেখছি যে এই মরিচ ক্ষেত সহ আশপাশের অনেক মরিচ ক্ষেত কিন্তু আসলে পানিতে তলিয়ে গিয়েছিল, যে কারণে বেশিরভাগ মরিচ ক্ষেত কিন্তু এখন আসলে মরিচ গাছ মরে যাচ্ছে। কৃষকরা যেটি বলছেন যে আসলে মরিচ গাছ পানি সহ্য করতে পারে না, যার ফলে কিন্তু তাদের এই ক্ষতি। এবং এই যে গাছ মরে যাওয়ার কারণে তারা পরিপক্ক হয়নি, তারপরেও মরিচ তুলে কিন্তু বাজারে নিয়ে যাচ্ছে এবং এই অসময়ে মরিচ তুলে বাজারে বিক্রি করার কারণে তারা কিন্তু বলছেন যে চাষিরা বলছেন তাদের কিন্তু ব্যাপক আর্থিক ক্ষতির মুখে কিন্তু পড়তে হয়েছে। 1-1.5 লাখ টাকার মরিচ বেচা করতে হবে, এদের পরে সংসার নির্ভর করে। এই বৃষ্টির কারণে মনে করলেন সবই তলায় গেছে, মাজা পানি উড়িয়ে গেছে, কত মরিচ পয়সা গেছে। এই যে মাথায় মাথায় কটা জালি আছে, তাই এই যে তুলে দিতেছি, কি করুম কি বাবা। এখন বৃষ্টিতে নষ্ট হওয়ার কারণে যে তুললে ফুল টুল মরিচ কিনা তুলতেছি, এর পরে মানিকগঞ্জ আর মরিচ থাকবো না, মরিচের বাজারও বাইরে যাব। ক্ষতির এই প্রভাব পড়তে শুরু করেছে বাজারেও। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয় এই অঞ্চলের মরিচ, তাই উৎপাদন কমে গেলে স্থানীয় পর্যায়ের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার বাজারেও প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বৃষ্টির কারণে সব ক্ষেত তলায় গেছে, এখন প্রয়োজনের চাহিদার অনুযায়ী যোগান দিতে পারছে না, বা গরমকালে মরিচ একেবারেই শেষ। এখন অন্য জায়গা থেকে মরিচ আমদানি করতে হলে পারে দাম বৃদ্ধি পেতে পারে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পুনর্বাসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সমস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে ক্ষতিপূরণ পায় বা কৃষি পুনর্বাসনের আওতায় আসে, সেই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী টানা বৃষ্টিতে জেলায় মরিচ ছাড়াও পেঁপে, বেগুন, রোপামন সহ বিভিন্ন ফসলের মোট 222 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 4,885 জন। আর্থিক ক্ষতির পরিমাণ 3,13 লাখ টাকা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির পদ স্থগিত থাকা সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে মিঠামইন উপজেলার সদরের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার রাতে হাদিস মিয়া নামে এক সহকর্মীকে সঙ্গে নিয়ে মিঠামইন বাজার থেকে নিজ বাসায় ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাসার কাছে আসা মাত্রই আগে থেকে ওত পেতে থাকা 3-4 জন তার উপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে এগিয়ে এসে সহকর্মী হাদিস মিয়াও গুরুতর আহত হন।
পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আমরা যেটা জেনেছি যে এই তিনজনেই লোকাল নয়, এরা ঢাকা থেকে এসেছে, ঢাকায় থাকে, এদেরকে হায়ার করে আনা হয়েছে। তাদের হাতে চাপাতি ছিল। আমরা প্রাথমিকভাবে চিন্তা করছি যে এই পেছনে কোনো কারণ থাকতে পারে, কারণটা আমরা জানার চেষ্টা করছি। পাবনার বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। সকালে ঢাকা পাবনা মহাসড়কের আতাইকুলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজশাহী থেকে মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি পাবনার সাথে উপজেলার মাহমুদপুর যাচ্ছিল। পথে আতাইকুলার সোরাডাঙ্গি করইতলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী বাস পাবনা এক্সপ্রেসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। এতে অ্যাম্বুলেন্স চালক সহ 2 আরোহী নিহত হন। আহত 1 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বাসের চালক ও হেলপার। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একেবারে শেষ সীমান্তে শরীফগঞ্জ ইউনিয়ন। একদিকে কুশিয়ারা নদী, অন্যদিকে হাকালুকি হাওর। প্রকৃতির এই 2 সীমানার মাঝে যেন বন্দী হয়ে আছে একটি জনপদ। উপজেলার সদরে কিংবা স্থানীয় বাজার মিরগঞ্জে পৌঁছাতে এই ইউনিয়নের মানুষকে আজও নৌকায় পাড়ি দিতে হয় কুশিয়ারা নদী। 2020 সালে মিরগঞ্জ এলাকায় একটি সেতুর প্রাথমিক সম্ভাব্যতা যাচাই হলেও নতুন আরও একটি সেতুর প্রস্তাবনায় নতুন জটিলতায় পড়েছে স্বপ্নের সেতুটি। গোলাপগঞ্জ উপজেলা সদর থেকে শরীফগঞ্জ ইউনিয়নের দূরত্ব খুব বেশি না হলেও মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে আছে কুশিয়ারা নদী। প্রতিদিন স্কুল কলেজগামী শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও কৃষিপণ্য নিয়ে হাজারো মানুষকে নদী পার হতে হয় নৌকায়। বর্ষাকালে খরস্রোতা এই নদী পাড়ি দেয়া হয়ে ওঠে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। ডেলিভারি রুগী এখন ইমার্জেন্সি লইয়া যাইতে আপনি হসপিটালে পারানে যাইতে লইয়া কত রুগী ওভার থেকে আইতে ওভারে মারা যায়। মিরগঞ্জ শরীফগঞ্জ ব্রিজটা করলে 2টা থানার একটা সুবিধা হয়। একদিকে আপনার ফেঞ্চিগঞ্জ থানা, অন্যদিকে গোলাপগঞ্জ থানা। শরীফগঞ্জ ইউনিয়নের 16টি গ্রামের মানুষের প্রাত্যহিক প্রয়োজন মেটায় এই মিরগঞ্জ বাজার, যেখানে স্কুল, হাসপাতাল, ব্যাংক সহ বিভিন্ন স্থাপনা থাকায় বাজারের পাশেই একটি সেতু নির্মাণের প্রাথমিক সম্ভাব্যতাও যাচাই হয়। কিন্তু এলজিডি বলছে 3 কিলোমিটার দূরে নতুন আরও একটি সেতুর প্রস্তাবনা পাঠানো হয়েছে। আপনারা জানেন যে একটা ব্রিজ শুধুমাত্র নদীর এই পাশ থেকে ও পাশ সংযোগ না, তার সাথে সংযোগ সড়কের একটা সমন্বয় রয়েছে। এই ব্রিজটা করা যাবে কিনা, কোন জায়গা দিয়ে করলে ক্ষতিগ্রস্তের পরিমাণ কম হবে, ওই বিষয়গুলো বিবেচনা করে তারা ডিসিশন নিবে বা তারা সিদ্ধান্ত দিবে কোথায় ব্রিজটা হবে। এই প্রস্তাবনার পর স্থানীয়রা বলছেন, মিরগঞ্জে না হয়ে নতুন কোনো স্থানে সেতু হলে ইউনিয়নের বেশিরভাগ গ্রামের মানুষের ভোগান্তি রয়েই যাবে। শরীফগঞ্জ ইউনিয়নের প্রায় 9টা গ্রামে আমাদের এই যে ব্রিজ হলে এরা উপকৃত হবে। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনে আপনারা তদন্ত করেন এবং জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে যদি এদিকে প্রয়োজন মনে করেন তাইলে এইদিকেই ব্রিজটা করেন। স্থানীয় সংসদ সদস্য বলছেন, কাউকে বঞ্চিত করতে নয়, পুরো ইউনিয়নের মানুষ যাতে সেতুর সুবিধা পায় সে কারণেই 2টি স্থানের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। এটা নিয়ে কোনো বিভ্রান্তির অবকাশ নাই। এই এলাকার জনগণ সবাই চাচ্ছে একটা ব্রিজ হতে। ইনশাল্লাহ এদিকে একটা ব্রিজ হবে, হয়তো 100 হাত সামনে হতে পারে, পিছনে হতে পারে, হাফ কিলোমিটার আগে হতে পারে, পিছনে হতে পারে, এটা টেকনিক্যাল কমিটি নির্ধারণ করবে। কুশিয়ারার এপার ওপার জুড়ে যে স্বপ্নটা এখনো ভাসছে তার নাম একটি সেতু। মিরগঞ্জ নাকি নতুন কোনো ঠিকানা, কোথায় গিয়ে থামবে সেই স্বপ্ন, তার উত্তর খুঁজছে শরীফগঞ্জের হাজারো মানুষ। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।